উন্নয়ন একটা তো খুব লোভনীয় শব্দ, সকলেই বলেন, কিন্তু উন্নয়নের বাক্সের ভিতরে নানা জিনিস থাকে। এটার ভিতর দিয়ে সাপও বেরোতে পারে, এটার ভিতর দিয়ে ফুলও বেরোতে পারে। আপনি তো প্রথমেই বলেন যে উন্নয়ন দিয়ে করে, আমরা উন্নয়নের কথাই বলি। আমরা তো অনেক পরে স্বাধীন হয়েছি, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে। আমাদের আগে তো স্বাধীন হয়েছে ভারত। ভারতে তো উন্নয়ন হচ্ছে, এমনকি সে আকাশে মানে রকেট পাঠাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, তাই না? কিন্তু ভারতের চেয়ে বেশি দরিদ্র মানুষ পৃথিবীর আর কোন দেশে আছে? আপনি যেটাকে বলে পরম সংখ্যা দিয়ে চিন্তা করেন, ভারতের 30-35 কোটি লোক দুবেলা খাইতে পারে না এখনো। কাজে উন্নয়নের গল্প না করে আমাদের বলা উচিত হচ্ছে উন্নয়ন দেশের না মানুষের। যদি দেশের মানুষকে বাদ দিতে দেশ হয় না। দেশ বলতে শুধু মাটি বোঝায় না, মানুষ তো বোঝায়। তো আমাদের এখানে উন্নয়ন সংখ্যাটা বলার আগে আমি বলি যে আমাদের পাশের দেশ ভারত থেকে শেখা উচিত আমাদের। আজকে ভারতে যে সমস্যা হচ্ছে সেটা রাজনৈতিকভাবে আমাদের প্রভাবিত করবে। আমি উদাহরণ দিয়ে বলি, ব্রিটিশ আমলে আমরা ভারতে এক দেশ ছিলাম, তাই না? তখন ব্রিটিশ আমলে 19বিংশ শতাব্দীর দ্বিতীয় অংশের কথা বলি আমি, সিপাহী বিদ্রোহের পর দেখা গেল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল যে ইন্ডিয়ার সবসময় ট্রেড সারপ্লাস থাকে। ট্রেড সারপ্লাস মানে কি? ভারত যত রপ্তানি করে তত আমদানি করে না, কম করে আমদানি। সবসময় ট্রেড সারপ্লাস। এই ট্রেড সারপ্লাস তো টাকায় রাখতে হয়, এটা পাউন্ডে রাখতে হবে, এটা বিলেতের ব্যাংকে থাকে। অর্থাৎ ভারতের টাকায় ইংল্যান্ডে বিনিয়োগ হয়, এখানে বিনিয়োগ করার জায়গা নেই। এই জন্য 19বিংশ শতাব্দীতে ভারতের দারিদ্র কখনো কমে নাই, বেড়েছিল। দাদাভাই নওরোজি 1871 একটা বই লিখেছিলেন, বইয়ের নাম খুব মজার। দাদাভাই নওরোজি কে? তিনি ভারতের কংগ্রেসের সভাপতি ছিলেন নানা সময়ে। 1886 তিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারও হয়েছিলেন। জিন্না সাহেবের তিনি ছিলেন বস। জিন্না তার প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেছিলেন। বোম্বের পার্সি লোক, লন্ডনে বড়। ইনি বইতে নাম দিয়েছেন কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ব্রিটিশ। ব্রিটেনে যেভাবে শাসন করে সেভাবে আমাদের এখানে শাসন করে না। এই জন্য তারা করে কি? ভারতের দারিদ্র বজায়। অনেক একটা ভুল ধারণা আছে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল 19বিংশ শতাব্দীতে। না, জনসংখ্যা বৃদ্ধি স্থির ছিল। তাহলে কি হয়েছে? ভারতের কৃষিতে কোনো উন্নতি হয় নাই, কিছু সামান্য উন্নতি হয়েছে। কোথায়? অর্থকরী ফসলে, নীল, পাট, কার্পাস, চা, এই জাতীয় জিনিসে। আমি বলছি এখনো সেই অর্থনীতির সমানে চলেছে। আমাদের কাছে অর্থনৈতিক উন্নয়নের গল্প আপনি করছেন, আমি সবিনয় নিবেদন করবো, কোনো অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। অর্থনৈতিক আপনার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি আর উন্নতি এক জিনিস নয়। আপনার জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, মাথা পিছু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু টাকাটা আসছে কোথা থেকে? আমরা তো এখন দাস ব্যবসার উপর প্রতিষ্ঠিত আছি। আমাদের যে মোট বৈদেশিক আয়, অতি সংক্ষেপে যদি বলি, এটা হচ্ছে আমাদের রপ্তানি করার মতো এই যে প্রস্তুত পোশাক শিল্প, এটা আর আমাদের শ্রমিক, যাদেরকে আমরা অদক্ষ শ্রমিক বলি। দক্ষ শ্রমিকদের টাকা দেশে অত আসে না, অদক্ষদের টাকারে আসে। নারীরাই বেশি টাকা পাঠায় যারা সৌদি আরবে নির্যাতিত হতে যাচ্ছে। তাহলে একটা দেশের যখন বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস নির্ভর করে কাঁচা শ্রমিকদের শ্রমলব্ধ টাকার একটা অংশ, এবং এখানকার কাঁচা শ্রমিক যারা তাদের রপ্তানি করা পণ্যের লভ্যাংশ, সেই দেশকে অর্থনৈতিক উন্নত বলা যায় না। অর্থনৈতিক উন্নয়নের ন্যূনতম সংজ্ঞা আছে। আপনি সিপিডির উদাহরণ দিলেন, কথা বলার সময় তারা বলছে এত হাজার কোটি টাকা রপ্তানি হয়েছে। এগুলিও আমি যদি বলি এরাও দুর্নীতির অংশ। যারা নিজের প্রকাশনীর বইকে নিজেরাই পুরস্কার দেয়, তাদেরকে আপনি সুনীতিবান বলতে পারেন? যেমন ধরেন যারা একটা বই, একটা প্রকাশনা বাংলায় করতে পারে না, শুধু বিদেশিদেরকে তাকাবার জন্য, এনজিওর জন্য করে, তো তাদেরকে আপনি দুর্নীতিবাজ বলেন? আপনার দুর্নীতির সংজ্ঞা কি সেটা আছে? আমি তো বাংলাদেশে বাংলায় রিপোর্ট প্রকাশ না করাটা দুর্নীতির অংশ, কারণ জনগণকে আপনি বিশ্বাস করছেন না, আলোচনায় আনছেন না। এই যে বলতে, এই যে কথা শুনে বলেন সিঙ্গল ডিজিট নাম্বার বাংলা ভাষায় বলতেছেন, মানেটা কি? শতকরা 9 ভাগের কম হবে সুদের হার, এইটাও বাংলায় বলতে পারতেছেন না। আমি বলছি তার মানে বাংলা নিয়ে আমি কোনো মামলা করছি না, দেশের জনগণকে আপনি বিশ্বাস করেন কিনা, এটাই হচ্ছে গণতন্ত্র। জনগণ বিশ্বাস করেন। এইখানে বলি, সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং শাহ আলম সাহেব সাধারণ, তারা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, কারো চোখে পড়ে নাই। আব্দুল গাফফার চৌধুরীর দৃষ্টি এড়ায় নাই এটা। তারা বলছেন এখন বাম বিকল্প গণতান্ত্রিক করতে হবে। আমি জানি আপনি পছন্দ করবেন না, তবে আমি সংক্ষেপে বলি, বাম নয়, দেশে গণতান্ত্রিক ঐক্যই গড়ে তোলা দরকার। কি জন্য? আমাদের পাশের দেশ ভারতে যা হচ্ছে অর্থনৈতিকভাবে, এখন যে লোক ওখান থেকে যদি বাংলাদেশে ফেরত আসে ভলান্টারিলি বা জোর করে, তার অর্থনৈতিক প্রভাব কী পড়বে আমাদের এখানে? আমাদের কোনো প্রস্তুতি আছে? অন্তত মিডিয়া দেখলে আমি এটা বুঝতে পারি না। রোহিঙ্গা সমস্যার জন্য কত টাকা খাওয়াতে হচ্ছে, আমরা বারবার এটা তথ্য প্রকাশ করছি। এটা আমাদের মতো ছোট দেশের জন্য খুবই চাপ, কিন্তু নতুন আবার চাপ আসছে। সেটার মোকাবেলায় জাতীয় কর্মসূচি কি? অন্তত আমি তো জানি না। সরকারের কর্মসূচি কি, বিরোধী দলের বা কর্মসূচি কি? আমি সংক্ষেপে বলি, ভারতে এখন কোটি কোটি মানুষ
মোদী সরকারের এই নীতির প্রতিবাদ করছেন। আমরা পাশের দেশ, আমি ভারত বিরোধিতাকে আমি অন্ধ ভারত বিরোধিতা পরিণত করতে দিতে চাই না। গণতান্ত্রিকভাবে ভারতে যারা অন্যায় নীতির প্রতিবাদ করছেন তাদের সমর্থন করার অধিকার কি আমাদের নেই? আমরা ভিয়েতনাম যুদ্ধে কেন সমর্থন করেছিলাম? গুলিতে মারা গিয়েছিলেন না আমাদের বন্ধুরা 1 জানুয়ারি এরকম এই আমেরিকান সেন্টারের সামনে। ভিয়েতনাম ফিলিস্তিন তাদের অধিকার নিয়ে তো যদি ওইগুলি আমরা ভুল করে থাকি আমাদের জনগণের সামনে বিবৃতি দিয়ে বলা উচিত আমরা ভুল করেছিলাম। না, আমি করি নাই। বর্তমানে আমি মনে করি সারা পৃথিবী এক দেশ হয়ে দাঁড়িয়েছে, এটাকে আমরা গ্লোবালাইজেশন বলি। তা আমাদের প্রতিবেশী আমরা নির্বাচন করি না, কিন্তু যে প্রতিবেশীর একটা নীতি আমাদের প্রভাবিত করবে এবং সেই দেশের গণতান্ত্রিক ছাত্র সমাজ যার প্রতিবাদ করছে আমরা তাতে কিন্তু সহানুভূতি প্রকাশ করতে পারবো না। আমি খুব দুঃখিত হলাম সেদিন সরকারি দলের একজন মন্ত্রী বললেন যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা ডাকসুর কাজ নয়। তো উনি দয়া করে কি বলবেন ডাকসুর কাজটা কি? মানে দেশে যদি এই অবস্থা হয় তাহলে সেই দেশের আপনি সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে কি ডাকসু বা এই জাতীয় সংগঠনকে কথা বলতে দেওয়া, মানুষকে কথা বলতে, মানুষকে আর কি। আমি যে ডাকসু একটা প্রতীক আমাদের দেশে, ছাত্রদের একটা সংগঠন। এখন আমি বলি আমাদের দেশে গণতান্ত্রিক নির্বাচন যদি সমগ্র ছাত্র এবং শিক্ষক সংগঠনে হতো তাহলে সমস্যা হতো না। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দেখেছি গতকাল, খুব মজার বিষয়, সরকারি দলেরাই জিতেছেন। এটা অপ্রত্যাশিত নয়, তারা যেতে চাই, কারণ ওখানে ভোটার সংখ্যা সীমিত। আপনি ভোটার নিয়ন্ত্রণ করতে পারেন, কতজন ভোটার ভোট দেবে, কতজন ভোটার ভোট দেবে না, কারণ এটা তো শিক্ষক যে হয় না সে তো ভোট দিতে পারবে না। কিন্তু তাদের যে ঘোষণাপত্রটা দেখলাম, দুর্ভাগ্যক্রমে আমি ক্লাবে গিয়েছিলাম একদিন, তো সেখানে দেখি যে লেখা আছে কি কি তারা দাবি করতেছেন সরকারের কাছ থেকে। দেখা যায় শিক্ষক সমিতি আর প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা অদ্ভুত ব্যাপার, একই দাবি। অর্থাৎ আমরা এই 500 কোটি টাকা এখানে বিল্ডিং করেছি, ওখানে এই করেছি, এটা মনে হচ্ছে একটা বিল্ডিং এর দাবিতে ভরে গেছে। মানে অর্থাৎ আমি দুর্নীতির কথা বলছেন, আমি মনে করি দেশের যে শিক্ষক সমাজ এই ধরনের কোন রকমের সরকারকে সমালোচনা করতে ভয় পায়, সেই দেশ দুর্নীতির পঙ্কে ডুবে গেছে।